ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেদওয়ান আহমেদ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর আব্দুল্লাল মামুন এবং সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট হাসান মামুন। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই আমাদের আজকের সংবাদ সম্প্রসারণে। আমরা শুরুতেই একটু বাজেট নিয়ে কথা বলতে চাই। বিএনপি সরকার যেটি হচ্ছে যে আজকে বাজেট পেশ করলো, রাষ্ট্রের আয় ব্যয়ের সবচেয়ে বড় অঙ্কের বাজেট দিল বিএনপি সরকার। জিডিপি প্রবৃদ্ধি 6.5 ও মূল্যস্ফীতি 7.5% রাখার লক্ষ্য। শুরুতেই ডক্টর আব্দুল্লাল মামুন আপনাকে দিয়ে শুরু করতে চাই, মানে কেমন মনে হলো এবারের বাজেট? না, আপনি যেটা বললেন যে আমরা শুরুতে আমারও একটু নেগেটিভ কথা হয়ে যাচ্ছে, যে আগে যেমন জিডিপির হার বাড়ানোর একটা প্রবণতা দেখতাম, বা সংখ্যাতাত্ত্বিক খেলা দেখে মানুষকে ভুল বোঝানো এবং অবকাঠামোগত উন্নয়নের জোর দিয়ে লুটপাটের জন্য একটা বাজেট তৈরি করা হতো। সেখানে আমি মনে করি যে একটা সবকিছু একটা ভঙ্গুর অর্থনীতি, সমাজ ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, সেখানে যে ধরনের টার্গেট নির্ধারণ করা দরকার সেই বাস্তবিক টার্গেটই মনে হয় নির্ধারণ করা হয়েছে 6.5। যদিও বর্তমান বাস্তবতায় এটা অর্জন করার জন্য সরকারের সবগুলো সেকশনের হোল হার্টেড এফোর্টের প্রয়োজন হবে। কিন্তু মোটা জায়গায় যদি আমি বলি যে যে জায়গাটাতে আমার ভালো লেগেছে, যে জায়গাটা সেটি হচ্ছে যে সরকারের যে বাজেটের অগ্রাধিকার খাতগুলো আছে সেখানে যদি আপনি ভালো করে দেখেন, যেমন সার্বজনীন উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান, ব্যবসা বান্ধব পরিবেশ, অর্থনৈতিক স্থিতিশীলতা, এগুলো না আমাদের এই শব্দগুলো অগ্রাধিকার খাত থেকে হারিয়ে গিয়েছে। এখানে এখানে বড় বড় যে মেগা প্রকল্প, মেগা দুর্নীতি যে ব্যবস্থাপনা, সেই জিনিসগুলো দেখবেন আপনি গত 17 বছরের বাজেটে সেগুলো সবচেয়ে গুরুত্ব পেত। এটা একটা মেজর ডাইনামিক শিফট। আর একটা জিনিস দেখবেন যে আমরা যেটা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, বা আমরা যেটা বলার চেষ্টা করছি যে সরকারের যে জায়গাটাতে প্রায়োরিটি থাকা দরকার, অর্থাৎ একটা মানুষ, আপনি আমি বাজেটকে নানান দৃষ্টিভঙ্গি থেকে দেখি, কিন্তু একটা সাধারণ মানুষ বাজেটকে দেখে কিভাবে? আমার মনে হয় যে এখানে হাসান মামুন ভাই আছেন, উনিও একমত হবেন। তাদের কাছে বাজেটটা আসলে খুব সরল সোজা, যে তার চাল ডালের দাম কমছে কিনা, পেঁয়াজ, আদা, রসুন, চিনি, লবণ, তেল, বা তার নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের বাইরে গিয়ে সন্তানের জন্য ল্যাপটপ, কম্পিউটার সার্ভার, ডেস্কটপ, বা তার চিকিৎসার খরচ কমছে কিনা, কিছুটা বিয়ে শাদীর ক্ষেত্রে গহনার খরচ কমছে কিনা, দারুচিনি, এলাচি, খেজুর, শিশু খাদ্য বা কিডনি ডায়ালিসিসের মতো কোনো স্বাচ্ছন্দ্য তার জীবনে আসতেছে কিনা, বা একটা মাংস, মিনিমাম খাবার। এই জায়গাটাতে আমি মনে হয় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন এবার বাজেটে এসেছে, যে মানুষ হয়তোবা বাজেটের পরের দিন আতঙ্কে থাকতো যে এটা দ্রব্যমূল্য কতটা বাড়বে, সে অ্যাডজাস্ট করতে পারবে কিনা, এটা একটা স্বস্তির বিষয়। এখন যেটা দরকার, যে স্বস্তির জায়গাটাতে যেটা দরকার, যে এই যে বাজেটের দামটা কমবে, আমরা নিত্য পণ্যের চাল, ডাল, আটা, খেজুর, লবণ, এটাকে মনিটরিংটা করতে হবে, যেন সিন্ডিকেট গুলো আগামীকাল থেকে যদি আসে ঘোষণা দিত যে বাজেট অমুক জিনিসের দ্রব্যমূল্য বাড়বে, বাজেট এপ্রুভ হওয়ার আগেই বেড়ে যায়। কিন্তু এখন যখন বলা হচ্ছে যেটা কমবে, সেটা যেন আমরা দেখতে পারি। আর একটা জিনিস আমি একটু উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে যে আপনি যদি এবারে একটু ভালোভাবে দেখেন বাজেটের যে জায়গাটা, আমার আরেকটা জিনিস ভালো লেগেছে, যে আমাদের কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের যে মূল বিষয়টা ছিল সেটা হচ্ছে বৈষম্য, সেই জায়গাটা অ্যাড্রেস করা হয়েছে এবং সেই উদাহরণগুলো আমি দিলাম। আরেকটা ছিল আসলে আমাদের তরুণদের যে চাকুরির অসুবিধা বা তাদের জন্য যে কর্মসংস্থান। সেই জায়গাটা আমি কয়েকটা বিষয় একটু উল্লেখ করতে চাই। যেমন আমার ভালো লেগেছে যে এআই, স্মার্ট এআই সিটি বা স্টার্ট আপ ফান্ড, যেখানে 5,500 কোটি টাকা রাখা হয়েছে। আপনি জানেন যে সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় সফর করেছিলেন, একটা স্টুডেন্টদের সঙ্গে উনি কথা বলছিলেন, এবং সম্প্রতি আরো নিকট অতীতে বললে যে গত সপ্তাহেই উনি জাতীয় বিশ্ববিদ্যালয়টি অনুষ্ঠানে গিয়েছিলেন, এবং সেখানে তিনি বলেছেন যে ইনোভেশনের জন্য স্টুডেন্টদের সাপোর্ট দেওয়া হবে, ফান্ড দেওয়া হবে, সেটা কিন্তু উনি করে দেখান। আর একটা জিনিস দেখেন, যে ট্রামটাও ভালো লেগেছে, যে সৃজনশীল অর্থনীতির মাস্টার প্ল্যান, এবং সেখানে 300 কোটি টাকা রাখা হয়েছে আপনার থোক এবং বাংলাদেশ ব্যাংকের যে সিএসআর ফান্ড, সেখান থেকে টাকা আসবে। আমি একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, এভাবে ঘোষণা দিয়ে বাংলাদেশ ব্যাংকের সিএসআর ফান্ডের উন্নয়নে তরুণদের জন্য কাজে লাগানো, সেটা কিন্তু নতুন ভাবনা। জি, অনেক ইতিবাচক দিক রয়েছে, আবার কিছু নেতিবাচক দিকও রয়েছে। আমি সেটাতে আসছি, নিশ্চয়ই। আরেকটা উদাহরণ না দিলেই পারি না, আমার ভালো লেগেছে আরেকটা জিনিস, যে এই যে যারা জুলাই গণ অভ্যুত্থানে বা মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রেখেছেন, তাদের জন্য আলাদা করে থোক বরাদ্দ রাখা, বা আপনার ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ডের মতো সুরক্ষা খাতে টাকা রাখা, শিক্ষাতে বাজেট বৃদ্ধি, স্বাস্থ্যতে বৃদ্ধি,
এগুলো সিগনিফিকেন্ট। চ্যালেঞ্জের জায়গাটা যেটা আমি মনে করি যে মোটা দাগে তো একটা হয় যে আমাদের এই বাজেট গুলো বাস্তবায়নে ধীর গতি সবসময় থাকে এবং শেষে গিয়ে আমরা তড়িঘড়ি করে টাকা খরচ করি। আর বাজেটের যে আয় সেখানে বড় ধরনের একটা গ্যাপ রয়েছে আয় ব্যয়ের মধ্যে, প্রায় 2 লক্ষ হুম 2,40,000 কোটি টাকার মতো। এই টাকাটা আহ, ভালো হতো যে যদি আমরা আরেকটু ডিটেলস এটা জানতে পারতাম। তবে ট্রেডিশনালি যদি আমরা দেখি ইন্টারনাল এক্সটার্নাল বরোয়িং থেকে গভর্নমেন্টটা করে হুম এবং সেটা এখানেও রয়েছে যে আপনার বিদেশি ঋণ এবং আমাদের দেশীয় ঋণ, এই দুটোর মাধ্যমে এটা ম্যানেজ করার চেষ্টা করা হবে। একটা জিনিস মন্দের ভালো যেটা হয়েছে যে আমরা জানি যে বৈদেশিক আমাদের উন্নয়ন প্রকল্পে যে ব্যয়গুলো আগে থাকতো এখানে 3 লক্ষ কোটি টাকা রাখা হয়েছে এবং তার মানে মানব সম্পদ উন্নয়ন, সামাজিক সুরক্ষা এই খাতে গুরুত্ব দেওয়ার কারণে এবং অবকাঠামোগত উন্নয়নে কম গুরুত্ব দেওয়ার কারণে এখানে 3 লক্ষ কোটি টাকা ধরা হয়েছে। সে কারণে সেটা রিফ্লেকশনটা হয়েছে যে অবশ্যই এটা ঋণ নির্ভরতা যেটা একটা ফ্লস, কিন্তু সেটা 1,16,000 কোটি টাকা আপনার বিদেশি ঋণের উৎস থেকে নেওয়া হবে। এটি একটি ভালো দিক, কারণ আমরা অলরেডি আওয়ামী লীগের রেখে যাওয়া যে ঋণ সেই ঋণের ধারে নুয়ে পড়ছি। সেক্ষেত্রে এটি একটি পজিটিভ দিক বলে আমি মনে করি। জি মানে তবে দুটো চ্যালেঞ্জ কিন্তু আরো বড় ধরনের রয়েছে। সেটা হচ্ছে যে আপনি ট্যাক্সের যে আমরা সবসময় দেখি যে আদায়ের হার, হুম যদিও সরকার একটা ইনোভেটিভ অ্যাপ্রোচ দিয়েছে যে সারা বছর বিভিন্ন স্ল্যাবে ভাগ করে কিছু বেনিফিট দিয়ে না দিয়ে ট্যাক্স নেওয়ার চেষ্টা করবে, যেটা সবসময় আমি এটাকে একটা ইনোভেশন মনে করি, জি কারণ সবসময় নেট আরেকটি বিষয় একটু যদি বলতেন, দুটো বিষয় বললেন, একটা হচ্ছে ট্যাক্স, আরেকটি আরেকটি হচ্ছে যে আপনি যে ইনফ্লেশনের টার্গেটটা ধরা হয়েছে হুম হুম এই জায়গাটাতে আমি মনে করি যে সেটি সরকার টার্গেট নিয়েছে, আমার শুভকামনা থাকবে, বাট এটা একটা অ্যাম্বিশিয়াস টার্গেট হয়েছে কিন্তু এটা আনএচিভেবল নয়। সেজন্য যেটা কাজ করতে হবে সরকারের, যে নীতি পরিকল্পনাগুলো এখানে গ্রহণ করা হলো সেটি ঠিক রাখতে হবে। সবশেষ আর একটি জিনিস কিন্তু প্রয়োজন হবে। আজকে আমির হোসেন মাহমুদ চৌধুরী বাজেট বক্তৃতায় একটি ভালো জিনিস বলেছেন, সেটি হচ্ছে যে এই যে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এটার সাথে একটা রাজনৈতিক সংস্কারের বড় সম্পর্ক রয়েছে। কিন্তু আপাতত যে জায়গাটা আমি গুরুত্ব দিতে চাই সেটি হচ্ছে যে রাজনৈতিক স্থিতিশীলতাও কিন্তু খুব জরুরি। এই জি ভঙ্গুর অবস্থায় আমরা চাবো যে এই বাজেট নিয়ে সংসদে আলোচনা হবে, সমালোচনা হবে, জি এটি অনেক খুবই কিছু হবে। গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন। হ্যাঁ, রাজনৈতিক কিন্তু স্ট্যাবিলিটি তিনি আসলে যেন খুবই গুরুত্বপূর্ণ। আরেকজন এই অতিথি রয়েছে, আমরা একটু তারও মতামত শুনে আসতে চাই। হাসান মামুন আমাদের সাথে রয়েছে, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে কেমন দেখলেন বাজেট। যদিও বিরোধী পক্ষরা বলছে যে গণমানুষের প্রত্যাশা ধারণ করতে পারেনি নতুন সরকার এবং ঋণ নির্ভর বাস্তবতা বিবর্জিত উচ্চবিলাসী বাজেট মন্তব্য করেছে এনসিপি। আপনার একটু মন্তব্য জানতে চাই, তারপর আবার আরো দু একটি প্রশ্ন রয়েছে। বিরোধী দল যেভাবে বাজেটকে চিত্রিত করে সেই ধারাতেই চিত্রিত করা হয়েছে বলে আমার মনে হচ্ছে। এর মধ্যে কোনো বৈচিত্র্য নাই। হুম আচ্ছা, বিরোধী দল বলেছিল যে ছায়া বাজেট দেবে, তো ছায়া বাজেট তারা দিয়েছে। হুম এখন পার্লামেন্টে তারা বাজেট নিয়ে আলোচনা করুক, এটা আমরা চাই, এবং দক্ষতার সঙ্গে করুক। এলোমেলো আলোচনা করে কথাবার্তা বলে তো লাভ নাই। আহ, বাজেট নিয়ে কিন্তু এখন বেশ কাঠামোবদ্ধ কথাবার্তা হচ্ছে। বাংলাদেশে তো নেই নেই করে অনেক ইকোনমিস্ট, অনেক পেশাজীবী আছেন। আমাদের দেশে উদ্যোক্তাদের মধ্যেও অনেকে খুবই বুদ্ধিদীপ্ত এবং তারা কিন্তু বেশ যৌক্তিক পরামর্শ দিয়ে থাকেন, অবস্থান নিয়ে থাকেন। আপনি যদি চেম্বারগুলোর অভিমত দেখেন বাজেটের আগে বা পরে, হুম তারা অবশ্যই তাদের স্বার্থে কথা বলবেন, স্বাভাবিক, কিন্তু এক ধরনের যৌক্তিক কাঠামোর মধ্যে কিন্তু তারা কথাবার্তা বলেন। সুতরাং অপোজিশনকে যদি বাজেট নিয়ে কার্যকরভাবে কথা বলতে হয়, তাদেরকে কিন্তু একটু লেখাপড়া করে, একটু মানে বৈদগ্ধ্য অর্জন করে কথা বলতে হবে যদি এফেক্টিভ কিছু করতে হয়। জি আচ্ছা, পার্লামেন্টে আপনার আমরা কাছে যাব। কি মনে হয় যে আপনি ব্যক্তিগতভাবে মনে করেন যে এটা একটা ভারসাম্যমূলক বাজেট যেটি সরকার বাস্তবায়ন করতে পারবে, যেখানে মূল্যস্ফীতি 7.5% রাখার লক্ষ্য আহ, নির্ধারণ করা হয়েছে? হ্যাঁ, আমরা তো একটা মূল্যস্ফীতির চাপের মধ্যে আছি। হুম আজকে না, 4 বছর ধরে উচ্চ মূল্যস্ফীতি, গড়পড়তা 10%। তো এই অবস্থায় মানুষের ক্রয় ক্ষমতা ক্ষয়ে গেছে এবং রিসেন্টলি পরপর 2 মাস কিন্তু মূল্যস্ফীতি বেড়েছে। এপ্রিল মেতে কমার থেকে বাড়ার দিকে এসছে, এটা ডাবল ডিজিটের দিকে যাচ্ছে বলে আমার ধারণা, আমার কাণ্ডজ্ঞান এবং অর্থনীতি পড়াশোনা যেটুকু বলে। সার্বিকভাবে দেশের যা পরিস্থিতি, বিদ্যুৎ জ্বালানির দাম বৃদ্ধি,
তারপর হচ্ছে চাঁদাবাজি রোধ না হওয়া, বাজারের বিকৃতি, এগুলো তো অব্যাহত আছে, এটা রাতারাতি দূর হবে না। আর ইরান যুদ্ধ পরিস্থিতি কিন্তু থেমে থেমে উত্তপ্ত হচ্ছে আবার, মানে একটা ফ্রোজেন কনফ্লিক্টের মধ্যে চলে গেছে, মানে যুদ্ধাবস্থা আছে কিন্তু যুদ্ধ হচ্ছে না, আবার যুদ্ধ মাঝে মাঝে হচ্ছে। জি। জ্বালানির বাজার স্থিতিশীল হতে সময় লাগবে, এবং আমরা তো জ্বালানি খাতে খুবই পরনির্ভরশীল। হুম, আমাদের গ্যাস খাত খুবই দুর্বল। আমাদের গ্যাস অনুসন্ধান নিয়ে আজকে অর্থমন্ত্রী বিরাট বক্তৃতা করেছেন। তো এগুলো হতে হতে তো সময় লাগবে, 2-3 বছর লাগবে যদি গ্যাস আমরা পাইও। আর গ্যাস পেলেই যে ব্যবহার করা যায় তা তো না। আমরা ভোলায় গ্যাস পেয়েছি, কিন্তু ভোলা থেকে তো গ্যাস ঢাকায় আনতে পারছি না, তাই না? ভোলায় যদি কিছু করা যেত জি, শিল্পাঞ্চল, তাহলে নিশ্চয়ই। কাজ। তো এই সীমাবদ্ধতা আছে। এখন বিনিয়োগটা আমরা কিভাবে বাড়াবো, এটা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ। হুম, বিনিয়োগ চলে গেছে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে বলা হচ্ছে। গত এক যুগে এত কম ঋণ প্রবাহ বেসরকারি খাতে ছিল না, হুম, হুম, less than 5%, তাই না? হুম, এবং জিডিপির বোধহয় 22% বিনিয়োগ হুম, বেসরকারি খাতে, এবং সরকারি বিনিয়োগের অবস্থাও খারাপ। এই যে প্রফেসর মামুন যেটা বলছিলেন, হুম, যে এডিপি এডিপি কিন্তু উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। মানে চলতি এডিপি হচ্ছে 2 লাখ কোটি, করা হয়েছে 3 লাখ কোটি, মানে 50% বাড়ানো হয়েছে। এই বৃদ্ধিটা আমার মনে হয় যৌক্তিক না, কারণ এডিপির বাস্তবায়ন তো আমাদের কখনোই ভালো না, এমনকি আওয়ামী লীগ সরকারের আমলেও ভালো ছিল না, শেষ দিকে খুবই খারাপ ছিল। হুম, এবং এই খাতে ব্যাপক অপচয় হয় শেষ দিকে তড়িঘড়ি করে এবং বৃষ্টি বাদলের মধ্যে উন্নয়ন কাজ করতে গিয়ে। জি। এইভাবে অর্থের অপচয় হয়। এখন এই অপচয়মূলক ব্যয়টা আমরা চাই না। এটা তো করের অর্থ অথবা ঋণের অর্থ, জি। এবং এই অর্থ জনগণকে পরিশোধ করতে হবে যখনই করা হোক। এই যে ঋণ বাবদ মানে সুদ বাবদ ব্যয় কিন্তু বাজেটের একটা বড় খাত হয়ে গেছে। রাইট। এর হুম, এর বিনিময়ে আমরা কি পেলাম? কি উন্নয়ন পেলাম? আমরা টানেল করলাম, সেখানে আমরা ঘুরতে যাই, কিন্তু সেই সেই টানেল দিয়ে কিন্তু কোনো বিনিয়োগ হচ্ছে না হুম, বা শিল্পাঞ্চল গড়ে উঠছে না, তাই না? এরকম অনেক আজে বাজে প্রকল্প নেওয়া হয়েছে, এবং এগুলোতে যেসব ঋণ গেছে সেগুলো সুদ পরিশোধ করতে হচ্ছে, ঋণের চাপ পরিশোধের জি। মানে ঋণের অতীতের সুদের চাপ বিষয়গুলোও দেখা। আসলে চলে এসেছে। আপনি তো একটা বিনিয়োগের কথা বললেন। কঠিন অবস্থায় সরকারকে বাজেট দিতে হয়েছে। এই বাজেট এর চেয়ে ভারসাম্যপূর্ণ করা খুবই কঠিন। এটা এনসিপি বা জামায়াতকে দিলে তারা এর চেয়ে ভালো বাজেট করতে পারতো না। বরঞ্চ এই বাজেটে কিছু নতুন ফিচার যুক্ত হয়েছে, যেমন এই যে ক্রিয়েটিভ ইকোনমির কথা, হুম, স্টার্ট আপের কথা, জি। তাই না? যেটি তরুণদের, আব্দুল আল মামুন বললেন আরকি। অ্যা দেশকে ব্র্যান্ডিং করার কথা, হ্যাঁ, এগুলো হয়েছে। জি। আর বেসরকারি বিনিয়োগ ইজ আউট করার জন্য কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, সহজে লাইসেন্সিং হুম, ইত্যাদি। হুম, হুম। লজিস্টিক্সে ব্যয় বাড়ানো, এগুলো ভালো। আমি খুশি হতাম যদি কৃষি খাতে বরাদ্দ আরেকটু বাড়ানো হতো। আর শিক্ষায় বরাদ্দ যেটা বড় করে দেখানো হচ্ছে, এর মধ্যে কিন্তু রূপপুর প্রকল্প আছে আমার যদ্দূর ধারণা, কারণ এটা বিজ্ঞান মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি। তো ওইটা বাদ দিলে শিক্ষা খাতে ব্যয়টা কিন্তু একটু কম, বাস্তবে কম হবে। জি। তো বাজেটে এইগুলো দেখানো কিন্তু একটু দেখানোর মধ্যে একটু কারসাদিও থাকে। হ্যাঁ, এটা যেন এমনকি সামাজিক সুরক্ষা খাতে বিরাট ব্যয় দেখানো হচ্ছে, এর অনেক কিছু কিন্তু সামাজিক সুরক্ষার অংশ না। যেমন পেনশন বাবদ ব্যয়, জি। সঞ্চয়পত্রের ব্যয়, মানে এগুলো কিন্তু ইনডেপথে আসলে গরিব জনগোষ্ঠীর নানাভাবে বিষয়। আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করার জায়গা রয়েছে। জি। সামগ্রিকভাবে তো আপনাদের দুজনেরই মূল্যায়ন শুনলাম। হাসান মামুন, একটু আপনার কাছে জানতে চাই, যেসব জিনিসের দাম বাড়ে এবং যেসব জিনিসের দাম কমে, যেমন আজকে বাজেট পেশ করা হলো সংসদে, যেসব জিনিসের দাম বাড়ানোর কথা বলা হয়েছে, এটি তো অ্যাপ্লিকেবল হবে হচ্ছে আগামী মাস থেকে, মানে ঠিক। জুলাই থেকে। কিন্তু দেখা যায় যে আপনি কালকেই সেই জিনিসটা কিনতে যান যে জিনিসটার দাম বেড়েছে, মানে আগামীকালকে থেকে সেই জিনিসটা নেই, কিংবা হচ্ছে দাম বেশি রাখছে। মানে এটা আসলে কেন হয়? আচ্ছা, আমি এখানে একটা জিনিস উল্লেখ করতে চাই। হুম, আমি যেখানে কাজ করি, বিকেলে যাই, ঢাকা স্ট্রিম, ওখানে আমরা একটা প্রতিবেদন করিয়েছি। সেটা হলো যে কাল রাতে কিন্তু বাজেট মোটামুটি ফাঁস হয়ে গিয়েছিল, আমাদের সাংবাদিকদের সবার কাছে চলে এসেছিল হুম, বাজেট বক্তৃতা। হুম, হুম। এবং কোনো কোনো কাগজ কিন্তু সব ছেপে দিয়েছে আজকে সকালে, মানে হুম, যে দিনটা গেল সেদিন সকালে। এটা ঠিক হয়েছে কিনা, এটা সরকারের একটা ব্যর্থতা কিনা, এটা দেখতে হবে। এটা কখনো এতটা হয়নি। এখন বাজেট আর গোপন বিষয় না। বাজেটের অনেক কিছু আগে ভাগে জানা যায়, গভর্নমেন্ট জানায়, এমনকি কর প্রস্তাবও জানায় হুম। মোটামুটি। তো কিন্তু এবার একেবারে ফাঁস হয়ে গিয়েছিল, এবং আচ্ছা। আমরা সাংবাদিকরাও সেগুলো দায়িত্বশীলতার সঙ্গে খবর করেছি কিনা এই প্রশ্ন কিন্তু উঠবে। তো এখন আপনি যেটা বললেন সেটা আগে খুব হতো।
আগে কিন্তু মূল্যবৃদ্ধির একটা প্রবণতা থাকতো বাজেট দেওয়ার পরে। এখনো এখনো এখন সেটা রয়েছে, এখনো সেটা এখন রয়েছে। খুব কম। আপনি লক্ষ্য করবেন যে এখন কিন্তু বাজারে খুব চাঞ্চল্য সৃষ্টি হয়, এরকম কর প্রস্তাব কম দেওয়া হয়, কারণ সরকার একটু দায়িত্বশীল হয়েছে। আপনি দেখবেন যে এই বাজেটেও ওই দাম কমানোর, মূল্যস্ফীতিকে কমিয়ে আনার পদক্ষেপই বেশি। মূল্যস্ফীতি বাড়ানোর পদক্ষেপ খুবই কম, আপনি কম পাবেন। এবং দেশীয় শিল্প সুরক্ষার চেষ্টা কিন্তু যথেষ্টই আছে। এবং দেখেন চেম্বারগুলো কিন্তু ভালো প্রতিক্রিয়া দিয়েছে, কারণ হচ্ছে তাদের স্বার্থ এখানে সুরক্ষিত করার জি, চেষ্টা আছে, তাই না? আর মূল্যস্ফীতি কমানো এটা একটা বিরাট চ্যালেঞ্জ। জি। কারণটা হচ্ছে, আমি তো শুরুতেই বললাম যে মানে কিছু তো দেশীয় চ্যালেঞ্জ রয়েছে, অর্থনৈতিক তার মধ্যে অবস্থা মূল্যস্ফীতি, তা তো বটেই। খুবই কঠিন। হ্যাঁ, তো হ্যাঁ। এর মধ্যে সরকারকে চেষ্টা করতে হবে মুদ্রানীতি দিয়ে এবং রাজস্ব নীতি দিয়ে এবং বাজারের বিকৃতি দূর করে এবং চাঁদাবাজি দূর করে, আহ, এবং এই যে মানে অপচয়মূলক ব্যয়, হুম, হুম, হুম। এমনকি ব্যাংক খাতে কোনো অস্থিরতা যেন আমরা তৈরি না করি, কোনো ব্যাংকের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবস্থা মোটা গ্রহণ। দাগে যদি বলি, রাজনৈতিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং বিনিয়োগটিও গুরুত্বপূর্ণ। সেই সাথে আমরা একটা বিরতিতে যাব, বিরতির পর ফিরে এসে আরো দু একটি বিষয় রয়েছে, সেসব বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সংবাদ সম্প্রসারণে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণের সাথে রয়েছেন হাসান মামুন এবং অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। আবারও দুজনকে আপনাদের স্বাগত জানাচ্ছি বিরতির পর। আমি ভেবেছিলাম আজকে সম্প্রসারণটা আসলে আমরা খেলা দিয়েই আলোচনা করব, খেলা দিয়েই শেষ করব, কিন্তু আজকে তো বাজেট পেশ হলো, সে কারণে বাজেটের বিষয়টিও গুরুত্বপূর্ণ দেশের জন্য। আজকে প্রথমবার শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচে অজিদের 5 উইকেটে হারালো টাইগাররা। ডক্টর আব্দুল আল মামুন, আপনার কাছ থেকে একটু অনুভূতি জানতে চাই। না, একটা পর্যায়ে তো একটু হতাশ, এখন তো প্রফেশনাল কারণে বল বাই বল দেখা হয় না। একটা পর্যায়ে তো হতাশ হয়ে গেলাম যখন প্রথম দিকে উইকেটটা পড়লো। পরে আমি একটু লাইভ স্ট্রিমিং দেখার চেষ্টা করলাম এবং এটা আসলে এই অনুভূতি আহ অন্যরকম, কারণ পার্টিকুলারলি যখন অস্ট্রেলিয়ার সাথে হয়, এটি শুধুমাত্র খেলার পারফরমেন্স না, আমাদের অস্ট্রেলিয়ার সঙ্গে অতীতের যে অস্ট্রেলিয়া আমাদের দেশের সফরের অভিজ্ঞতা, আমাদেরকে যেভাবে তারা ট্রিট করেছে, হুম, বা আমাদের ওখানেও যেভাবে ট্রিট করা হয়েছে, আমি একটু তুচ্ছ তাচ্ছিল্যই বলবো, কিন্তু আমাদের ক্রিকেট যে এগিয়েছে এবং গত এক ধরনের ট্রানজিশন পার হয়ে আমরা দেখছি একটু স্থিতিশীলতা আসছে। বোর্ডে নির্বাচন হলো, এখন নির্বাচনের প্রতিনিধিরা বোর্ডে, এটা তাদের জন্য একটা রিয়েল বুস্টার, বোথ ফর দি প্লেয়ার্স অ্যাজ ওয়েল অ্যাজ দি বোর্ড। এবং ওই যে বললাম যে অস্ট্রেলিয়ার সঙ্গে জেতাটা একটা আলাদা রকম অনুভূতি। তবে হ্যাঁ, আমরা এক ধরনের মিনি ট্রানজিশন বলি বা যাই বলি, আমরা সেই মিনি ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছি। আশা করব যে এই জয় আমাদের ক্রিকেটের স্থিতিশীলতা আনবে এবং একই সাথে নতুন সরকার এসছে, আমরা জানি ক্রীড়াকে সরকার একটা পেশা হিসেবে গড়ে তুলতে চায়, একটা পেশা হিসেবে সাধারণ যে যুবক তাদের সামনে হাজির করতে চায়। এই যেমন একটা রাজনৈতিক লক্ষ্য যতটা না আছে, আমাদের এখানে নৈতিক, সামাজিক এবং আন্তর্জাতিক অঙ্গনে ক্রীড়াকে ভালোভাবে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এটি বড় ভূমিকা রাখবে। সেটা কিন্তু এই ধরনের বিজয়গুলো, সরকারের যে লক্ষ্য যে ক্রীড়াকে একটি পেশা হিসেবে গড়ে তোলা, এই ধরনের বিজয়গুলো এই পেশা হিসেবে গড়ে ওঠার যে স্পৃহা হুম, হুম। বা নেয়ার যে স্পৃহা তরুণদের মধ্যে, সেটিকে জাগরিত করবে। এবং এবারে আপনি খেয়াল করেন যে আহ আপনার যদি আমরা এমন হয় যে এই যে আমাদের বলা হচ্ছে যে প্রতি জেলায় জেলায় ক্রীড়া পল্লী করানো এবং পাঠ্যক্রমে ক্রীড়াকে যুক্ত করা, এটা অবশ্যই দুটো উদ্দেশ্য, একটা জি, হচ্ছে জি। শিশুদেরকে খেলার মধ্যে নিয়ে আসা। এসব ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। এটা এই ধরনের বল- বিজয়গুলো, এই ধরনের সিদ্ধান্তকে কমপ্লিমেন্ট করবে। জি, নিশ্চয়ই। আরেকটি বিষয়, মানে আপনি কি ডক্টর আব্দুল আল মামুন, মানে ফুটবল বিশ্বকাপের জমকালো আয়োজন এখনো চলছে, মানে আজকে শুরু হচ্ছে। আজ আহ, শুরু হচ্ছে একটু পরে। হ্যাঁ, নিশ্চয়ই, মানে উদ্বোধনী অনুষ্ঠান চলছে। বাংলাদেশ কি কোনো সময় খেলবে বিশ্বকাপে, এমন স্বপ্ন কি কখনো মনে হয়? আমরা আসলে অন্যান্য দেশকে নিয়েই সবসময় ব্যস্ত থাকি, অবশ্যই, আর্জেন্টিনা, অবশ্যই। ব্রাজিল কিংবা অন্যান্য দেশ। আমি আমি স্বপ্ন দেখি এবং আমি আশা করি যে খুব দ্রুতই আমরা খেলবো। এবং আমার জীবদ্দশা বলতে জীবনের মাঝামাঝি অধ্যায়টা পেরিয়ে এসেছি, হুম, তারপরেও এমন বয়সে যেন বাংলাদেশ খেলুক, এটা চাই যে খুব শীঘ্রই খেলুক। বাট একটা জায়গায় আমার মনে হয় যে আমাদের ফুটবল যেভাবে এগিয়েছে, আমি স্পোর্টস লাভার, সিরিয়াস স্পোর্টস হুম, হুম, লাভার, হুম। একসময় আমি ক্রিকেট, পেশাদারি ক্রিকেটও খেলেছি। কিন্তু ফুটবলের ক্ষেত্রে যেটা আমি যে জায়গাটায় গুরুত্ব দিতে চাই, যে ফুটবলকে পেশাদারিত্বের জায়গাটা নিয়ে যাওয়া, ক্রিকেট যেভাবে এগুলো, হুম, হুম। সেই স্ট্রাকচারটা আমরা কেন ফুটবলে ফলো করতে পারছি না? এখন যেহেতু একজন আমার দেশ সেরা ফুটবলার, যিনি আমাদের দেশের অন্যতম অর্জনের কাণ্ডারি ছিলেন, আমি আমরুল ভাইয়ের কথা বলছি,
আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী, হুম। তার হাতে যেহেতু এই মুহূর্তে ক্রীড়া মন্ত্রণালয় রয়েছে, আমি চাইবো যে স্ট্রাকচারাল রিফর্ম, এবং আরো একজন যিনি এই মুহূর্তে বাফুফে লিড করছেন, উনি একজন ক্রীড়া প্রেমিক এবং অর্থনৈতিকভাবে সচ্ছল মানুষ বলে আমরা জানি, এবং উনি ফুটবল লাভার, এবং আওয়ামী লীগের সময়েও উনি যুক্ত ছিলেন বিভিন্ন ভাবে ফুটবলের ভালোবাসার কারণে, এবং হ্যাঁ। ভোটাভুটিতেও জিতেছেন। তো আসলে স্ট্রাকচারাল রিফর্মটা না হলে, আমরা বারবারই, আপনি জানেন যে ফিফার বয়স ভিত্তিক খেলাগুলোতে ভালো করার কথা, একাডেমিটা আমরা সিলেটে চালু করলাম, বন্ধ হয়ে গেল। আবার জেলা পর্যায়ে যে মাওমনি, ইভেন আমি জানি না আমাদের হাসান মাহমুদের মনে আছে কিনা, যে মাওমনি গোল কার্ড হতো, মাওমনি মনে আছে আপনার নিশ্চয়ই, যে আমরা নিজেরাও স্কুল থেকে যেতাম, খেলতাম, সেই জিনিসগুলো কিন্তু সংকুচিত হয়ে এসছে। বা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যে খেলাধুলা, এটা রেগুলার হয়, যেহেতু একটা বাজেট থাকে, খেলতে হয় সেরকম। কিন্তু আমি মনে করি যে বাংলাদেশকে যে বিশ্বকাপে খেলতে হয়, স্ট্রাকচারাল রিফর্মটা আগে হতে হবে, একাডেমি জি, নিশ্চয়ই। মানে এই রিফর্মটা আসলে খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের ক্ষেত্রে, বিশেষ হ্যাঁ ফুটবলের ক্ষেত্রে। বাংলাদেশের পতাকা একদিন বিশ্বকাপের মঞ্চে পথ নিশ্চয়ই, সেই প্রত্যাশা তো আসলে আমরা সবাই করি। আমি হাসান মামুন আপনার কাছে একটু আসতে চাই, আপনার কাছেও প্রথমত ফুটবল বিশ্বকাপ দিয়ে শুরু করতে চাই, যে এখন উদ্বোধনী অনুষ্ঠান চলছে। এই ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ যদি খেলতো তাহলে আসলে ব্যাপারটা আরো কিরকম হতো আমি ঠিক জানি না, মানে ভাবতেই ভালো লাগছে। কখনো হয়তো দেখার সেই সৌভাগ্য হবে কিনা জানি না। একটু জানতে চাই আপনার কোনো মতামত, যে কি করলে বাংলাদেশের ফুটবল আরো এগিয়ে যাবে। এটা তো আসলে ফুটবল বিষয়ে যারা বিশেষজ্ঞ এক্সপার্ট তারা ভালো বলতে পারবেন। হ্যাঁ, এখানে প্রফেসর মামুন কিছু কথা বললেন, তারপরে আসলে আমার মনে হয় খেলা নিয়ে আমার বিশেষ কিছু বলার নাই। তবে আগে যেটা দেখতাম ফুটবল বিশ্বকাপের আগে, হুম। দেশ জুড়ে একটা উৎসাহ তৈরি হতো। যেমন গত ফুটবল বিশ্বকাপে আমি ব্রাহ্মণবাড়িতে গিয়ে পতাকা যে উৎসব দেখেছিলাম, ফেসবুকে দিয়েছিলাম, এবার কিন্তু সেই রকম দেখছি না। এটার কি কারণ আমি জানি না। তারপরে হচ্ছে যে ফুটবল বিশ্বকাপ ঘিরে কিন্তু আগে বড় বড় টেলিভিশন কেনাকাটা হতো, টেলিভিশন কেনাকাটার খবরও তেমন পাচ্ছি না, আমি হ্যাঁ, অর্থ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। থেকে দেখছি না। এটা কি এইরকম যে বড় বড় টেলিভিশন সেট সব ঘরে ঘরে চলে গেছে সবার? আমার মনে হয় না। কিংবা ইন্টারনেটের যুগ, তো মোবাইলের যুগ, এখন হাতেই সব মানুষ আসলে দেখে। সেলফোনে এটা সেলফোনে ঢুকে গেছে কিছু। তবে তবে বড় স্ক্রিনে দেখার যে বিষয়, সেলফোনে পূরণ হওয়ার নয়। হ্যাঁ, সেলফোনে আমরা কিছু প্রয়োজনীয় কাজ সারি, প্রয়োজনীয় জিনিস দেখি, কিন্তু বড় পর্দা বড় পর্দায়, যে জন্য সিনেমা হলগুলো টিকে আছে এবং টিকে থাকবে, তাই না? জি, তো আমি আমি জানি না যে বিশ্বকাপ নিয়ে সেরকম উত্তেজনা দেখছি না। হতে পারে যে আমাদের বয়স হয়ে গেছে, আমরা সেই গ্রুপের মধ্যে মেলামেশা করি না, সেটাও হতে পারে। কিন্তু আগে আমাদের বয়সী লোকদেরও কিন্তু উৎসাহ দেখতাম। তো এইটা কি সামাজিক, মানে আমরা একটু অস্থিরতার মধ্যে আছি, মূল্যস্ফীতির চাপের মধ্যে আছি, সংকটে আছি, তাই না? বিরাট জনগোষ্ঠী তরুণ বেকার, তাই না? এবং শিক্ষিত তরুণদের মধ্যে, সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের মধ্যে বেকারত্ব কিন্তু অনেক বেশি। জি। যারা হাতের কাজ জানে তারা কিন্তু গ্রামগঞ্জেও করে খাচ্ছে। যেমন গ্রামে, আমি গ্রামে গিয়ে মাঝে মাঝে বেড়াতে যাই, দেখি যে যারা হাতের কাজ জানে, যেমন যারা ফ্রিজ টেলিভিশন ঠিক করতে পারে, এসি ঠিক করতে পারে, তাদের কিন্তু রেমিটেন্স পল্লীগুলোতে কাজ আছে এবং তাদের ভালো ইনকাম। হুম। এবং যারা ওই যে অটো রিকশা চালায় তাদেরও ভালো ইনকাম। জি, মানে ছোট যে ছোট ছেলেটা, পর্যবেক্ষণ শুনে ভালো লাগলো যে আপনার কাছ থেকে। একটু অস্ট্রেলিয়ার আর বাংলাদেশের আজকে যে প্রথমবারের মতো মানে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে জিততো বাংলাদেশ, এই প্রসঙ্গে আসলে জাস্ট অনুভূতি কেমন লাগছে? এক নম্বর হচ্ছে আমি আজকে বাজেটের এই নিয়ে এত ব্যস্ত ছিলাম, আমি না মানে খেলা দেখিনি এবং ফলো করিনি। এটা মানে মানে বিনয়ের সঙ্গে স্বীকার করছি। প্রফেসর মামুন যেটা বললেন সেটা আমি শুনলাম। আহ, মানে ভালো খেললে তো ভালো লাগে, কোনো সন্দেহ নাই। হুম, হুম, এবং ক্রিকেটে আমাদের সম্ভাবনা বরং বেশি। হুম, ফুটবল আমাদের একটা ঐতিহ্য ছিল, ফুটবলে আমরা বরং পিছিয়ে গেছি অনেকখানি। কেন পিছিয়ে গেছি এটার কারণ অনুসন্ধান করার দরকার। এবং এই ক্ষেত্রে রাজনীতি ঢুকে আমাদের কিছু সর্বনাশ করেছে। হুম। এই চর্চাটা বন্ধ হওয়া দরকার। আমরা কিন্তু সবকিছুতে, তারেক রহমান সাহেব বাচ্চাদের খেলাধুলায় জি, উৎসাহ আপনি দিচ্ছেন। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। রাজনীতিটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, যেটা খেলাধুলায় আসলে সংযুক্ত হওয়া রাজনীতি উচিত নয়। কোনো আমি ক্ষেত্রেই একদম এক রাজনীতি, কথায় জানতে চাই, এবারের বিশ্বকাপে কোন দলকে সাপোর্ট করছেন? আমি সেই রকম কোন দলের সাপোর্টার না। যে দল ভালো আচ্ছা, খেলে তাকে। ঠিক আছে। আব্দুল্লাহ মামুন, আপনি কোন দলকে পছন্দ করেন? এবারে এবারে তো দ্বিতীয়বারের মতো আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, দেখা যাক আসলে কোন দল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়, নিশ্চয়ই আমরা দেখব। আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে আমাদের সংবাদ সম্প্রসারণ। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের সংবাদ সম্প্রসারণের, সঙ্গেই থাকুন।